আমাদের আজকের গল্প নিষ্কৃতি, কলমে তমালিকা ঘোষাল ব্যানার্জি। বৌদি, আমি আর অনি রিসেপশনে লেহেঙ্গাটা কিনতে যাব আজ। ওর বোন আর এক মামাতো দাদাও সঙ্গে যাবে, তুমিও চলো না। আবদার করে দীপশিখা। সামনেই তার বিয়ে অনিরুদ্ধর সঙ্গে। তার বৌদি সুজাতা কিছু বলে ওঠার আগেই কথা বলে ওঠেন দিদিমা শাশুড়ি উমা দেবী। না না, ও কি করতে যাবে? সামনে বিয়ে, এত কাজ পড়ে রয়েছে। ও গেলে কি আমি বুড়ো বয়সে এসব করতে বসবো? মুহূর্তে ম্লান হয়ে যায় দীপশিখার মুখখানা। তবে সুজাতার কোনো ভাবান্তর ঘটে না। 4 বছর ধরে এই তো চলে আসছে, সে এখন অভ্যস্ত হয়ে গেছে। বিয়ের তথ্যে পাঠানোর জন্য শাড়ি কেনা হয়েছে। সারা ঘরময় ছড়িয়ে রয়েছে লাল, হলুদ, সবুজ, নীল, বেগুনি শাড়ি। সুজাতা একে একে গুছিয়ে রাখে সব। কোনো একটা দরকারে তার শাশুড়ি মা রত্নাদেবী তাকে ডাকতে এলে চোখে জল এসে যায় তার। একের পর এক রঙিন শাড়িগুলো যত্ন করে তুলে রাখছে সুজাতা। পরনে তার ছোট্ট ছোট্ট সবুজ বুটি দেওয়া সাদা শাড়ি। চোখের সামনে নিরন্তর এই দৃশ্য দেখে যাওয়া যে কতখানি কষ্টের তার কে বুঝবে। তিনি আর তার স্বামী মহেন্দ্রবাবু কত করে বুঝিয়েছেন উমাদেবীকে। এদিকে উমাদেবীও জেদ ধরে বসে থাকেন, কারোর কথা শুনবেন না তিনি। ওই মেয়েকে শাস্তি পেতেই হবে। তার একমাত্র নাতি তীর্থঙ্করের সঙ্গে এই মেয়ের বিয়েতে তিনি কিছুতেই সম্মত ছিলেন না। কোথায় তারা বনেদি বাড়ি, উচ্চ বংশ, আর কোথায় ওই বাপ মা মরা কাকা কাকিমার কাছে মানুষ হওয়া মেয়ে। নিতান্তই সাধারণ। কি দেখে যে তার নাতির ওকে মনে ধরেছিল কে জানে। বিয়ে করলে একেই করবে, নয়তো করবে না। বাড়ির সকলে রাজি হয়ে গেলে উমাদেবী মেনে নিতে পারেননি তাকে। ছোটবেলার সইয়ের কাছে যে তার কথা দেওয়া ছিল সইয়ের নাতনির সঙ্গেই নিজের নাতির বিয়ে দেবেন, আর এই মেয়ের জন্য কিনা তার এত অসম্মান, তার কথার কোনো দাম রইল না। এমনিতে সুজাতা খুবই ভালো মেয়ে, আপ্রাণ চেষ্টা করেছে এই পরিবারকে আপন করে নেওয়ার। তার শ্বশুর শাশুড়িও ভালোবেসে ফেলেন মেয়েটাকে। দীপশিখা তো বৌদি ছাড়া কিছুই চোখে দেখে না। সব গোপন কথা বৌদির সঙ্গে। ভালোই কাটছিল দিনগুলো, কিন্তু অদৃষ্টের লিখন আর কে খণ্ডাতে পারে। বিয়ের 1 বছরের মধ্যেই এক বর্ষার রাতে তীর্থঙ্করের গাড়ির দুর্ঘটনা ঘটে, আর সে প্রাণ হারায়। নিদারুণ শোকে সব মুহ্যমান। এর মধ্যে উমাদেবী আদেশ দেন এই মেয়েকে বৈধব্য পালন করতে হবে অত্যন্ত কঠোরভাবে। সাদা শাড়ি পরা, অলংকার বর্জন, আমিষ খাদ্য বর্জন, একাদশী পালন, এসবের মধ্যেই তিনি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেন সুজাতাকে। তার নাতি যখন রইল না, এই মেয়ের জন্য তিনি দুঃখ দরদ দেখাতে যাবেনই বা কেন? মহেন্দ্রবাবু আর রত্নাদেবী প্রবল আপত্তি করেছিলেন। চোখের সামনে দৃশ্য দেখা যে বড়ই কষ্টের, কিন্তু উমাদেবী তার সিদ্ধান্তে অটল থাকেন। দীপশিখা রীতিমতো ঝগড়া করেছিল তার ঠাম্মার সঙ্গে। উমাদেবী ঘোষণা করে দেন এই ব্যাপারে কেউ তাকে আর কোনো কথা বলতে এলে তিনি কাশিবাসী হবেন। সেই থেকে এভাবেই চলছে। সুজাতা সকলের রং বেরঙের শাড়ি নিজে হাতে গুছিয়ে রাখে, নিজের পরনে সাদা শাড়ি। সকলের যত্ন করে আমিষ রান্না করে, নিজে মুখে তোলে না। পুজোর বাজার, বিয়ের বাজার, অনুষ্ঠানের বিশেষ বিশেষ দিনের কথা অন্যদের মনে করিয়ে দেয়। নিজে রয়ে যায় 4 দেওয়ালের মধ্যে, কখনো কোনো অভিযোগ করে না। বিয়ের আর বেশি দিন বাকি নেই। সকলে কেনাকাটি করতে গেছে, বাড়ি প্রায় ফাঁকাই। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় ভরে গেছে বাইরেটা। ঘরের আলো বন্ধ করে বিছানায় বসে জানলার বাইরে দেখতে থাকেন উমাদেবী। হঠাৎ করে চোখের সামনে এক অবয়ব ফুটে ওঠে। কেমন আছো উমা? বলে ওঠে সে অবয়ব। আলো আধারিতে উমাদেবীর বুঝতে কোনো অসুবিধা হয় না। এই গলার স্বর বড়ই পরিচিত তার, চেহারাও যেন যে চেনা। তুমি? কাঁপা কাঁপা গলায় বলে ওঠেন তিনি। ভালো নেই তুমি উমা, একেবারে ভালো নেই। অন্যকে কষ্ট দিয়ে নিজে কি আর ভালো থাকা যায়? কেন উমা, কি দোষ মেয়েটার? তোমার নাতনিরই তো বয়সী। তুমি কি তোমার নাতির চলে যাওয়ার প্রতিশোধ নিচ্ছ মেয়েটার উপর? অনেক দিন তো হলো, এবার তাকে নিষ্কৃতি দাও উমা। উমাদেবীর 2 চোখ জলে ভরে যায়। আজ তার স্বামীও দোষ দিচ্ছেন তাকে।
যে স্বামী তার প্রতিটা সিদ্ধান্তে তার পাশে থাকতেন। তুমি আমায় দোষ দিতে এলে? অভিমান ঝরে পড়ে উমাদেবীর কণ্ঠে। না উমা, আমি শুধু তোমার অতীতটা মনে করিয়ে দিতে এলাম। মনে আছে তুমি একবার আমায় গল্প করেছিলে তোমার সই বকুল ফুল আম পাড়তে গিয়ে খুব চোট পেয়েছিল, তুমি তার যত্ন নিয়েছিলে। আর আমার বোন সুধা বিধবা হওয়ার পর লোকের গঞ্জনাতে সে যখন পুকুরে ঝাঁপ দিয়েছিল, তুমি তাকে ফিরিয়ে এনেছিলে, তাকে বুঝিয়েছিলে তার স্বামীর মৃত্যু তার দোষে হয়নি। তাহলে আজ তুমি এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেলে উমা? উমাদেবী কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন না। কী বা বলবেন, প্রতিটা কথাই যে সত্যি। উমা, আমি ইহলোক ত্যাগ করার সময় তোমায় কথা দিয়েছিলাম তোমায় ছেড়ে কখনো যাব না, সাথেই থাকবো তোমার। আমি আমার কথা রেখেছি। আমি তোমার সাথেই আছি, তোমার ভালোত্বে মিশে আছি। সেই ভালোত্ব হারিয়ে ফেললেও যে আমিও বিলীন হয়ে যাব উমা। ঠাম্মা, তোমার খাবারটা কি ঘরে দিয়ে যাব? সুজাতার ডাকে চমকে ওঠেন উমাদেবী। সামনে তাকিয়ে দেখেন সেই অবয়ব আর নেই। দীর্ঘশ্বাস ফেলেন তিনি। না, আমি বড় ঘরেই খাবো। টেবিলের উপর থালায় আর বাটিতে বাটিতে খাবার সাজিয়ে দেয় সুজাতা। খেতে খেতে তার দিকে আড়চোখে একবার তাকিয়ে নিয়ে উমাদেবী বলে ওঠেন, যা না ছুরি, নিজের খাবারটা নিয়ে আসতে পারছিস না? সঙের মতো দাঁড়িয়ে রয়েছিস। সুজাতা অবাক হয়। এতদিন সে একাই খেত, উমাদেবীর সঙ্গে খেতে বসাতো সে স্বপ্নেও ভাবতে পারে না। বিয়ের দিন উপস্থিত, গায়ে হলুদের অনুষ্ঠান হবে। হলুদ শাড়িতে সব মেয়ে বউরা সেজে উঠেছে। দীপশিখাও সুন্দর করে সেজেগুজে তৈরি, কিন্তু হলুদের বাটি কই? রত্নাদেবী বলেন সুজাতা আনছে। উমাদেবী সামান্য ইতস্তত করে বলে ওঠেন, একটু দাঁড়াও, ওর একটু দেরি হবে। কিছুক্ষণের মধ্যেই সুজাতা চলে আসে হলুদের বাটি হাতে। তাকে দেখে অবাক হয়ে যায় সকলে। হলুদ রঙের শাড়িতে আর হালকা গয়নায় স্নিগ্ধ লাগছে তাকে। দীপশিখা বলে ওঠে, বৌদি কি সুন্দর লাগছে তোমায়। সুজাতা কি বলবে বুঝতে না পেরে স্মিত হাসে। রত্নাদেবী অবাক হয়েছেন তার শাশুড়িমা সুজাতাকে অনুমতি দিয়েছেন রঙিন শাড়ি পরার। এ যে অবিশ্বাস্য। সকলের জিজ্ঞাস্য দৃষ্টি দেখে উমাদেবী নিজে থেকেই বলেন, এই শাড়িটা আমি মোক্ষদাকে দিয়ে ওই ছুরির জন্য কিনে আনিয়েছি। রত্নাদেবী সজল চোখে সুজাতার মাথায় হাত বুলিয়ে দেন। দীপশিখা ছুটে এসে উমাদেবীকে জড়িয়ে ধরে বলে ওঠে, ঠাম্মি, ইউ আর দ্য বেস্ট। সন্ধেবেলায় বিয়ের আসর সরগরম। বিবাহ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। উমাদেবীর ইচ্ছায় সুজাতা একটা খুব সুন্দর নীলচে রঙের শাড়ি পরেছে। মণ্ডপ ছেড়ে ঘরে যাওয়ার আগেই উমাদেবী অনিরুদ্ধর সঙ্গে দেখা করতে চান। সেখানে থাকার মধ্যে দীপশিখা, অনিরুদ্ধ, তার বোন আর মামাতো দাদা, বাকি সবাই খেতে চলে গেছে। অনেক আশীর্বাদ করি দাদা, তোমাদের জীবন খুব সুন্দর হোক। দীপশিখা আর অনিরুদ্ধ প্রণাম করে উমাদেবীকে। চলে যেতে গিয়েও ফিরে আসেন তিনি। ইতস্তত করে বলেন, দাদা, তোমরা তো সব এখনকার ছেলেপুলে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে কি বিয়ে করার মতো কেউ আছে? আমার এক নাতনি আছে, সে বিধবা, খুবই ভালো মেয়ে। দীপশিখা অবাক হয়ে যায়। কার কথা বলছে ঠাম্মি? জিজ্ঞাসা করে, কার কথা বলছো? সুজাতা। উমাদেবী বলে ওঠেন। অনিরুদ্ধর দিকে ফিরে বলেন, খুব ভালো মেয়ে, খুব গুণী, সকলকে ভালো রাখবে। তোমার চেনা জানা কেউ আছে দাদা? দীপশিখা হতবাক হয়ে যায়, নিজের কানকে বিশ্বাস করতে পারে না। অনিরুদ্ধ সেই মামাতো দাদা এগিয়ে আসে, আমার পছন্দ হয় টাম্মি। উমাদেবী অবাক হয়ে চেয়ে থাকেন। অনিরুদ্ধ দাদা বলে যায়, সুজাতাকে আমি কয়েকদিন ধরেই দেখছি, ভালো লেগেছে আমার। অনির কাছ থেকে ওর ব্যাপারে জেনেছি। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি এগোতে পারি। তার আগে অবশ্যই সুজাতার মতামতটা জেনে নেবেন। হেসে ঘাড় নেড়ে নিজের ঘরের দিকে রওনা দেন উমাদেবী। আজ বড় হালকা লাগছে, তবে একখানা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে তার। সে ছুরিকে আবার অনেক কিছু বোঝাতে হবে। তবে জোর করবেন না তিনি। বিয়ের জন্য রাজি হোক বা না হোক, এতদিনকার তার স্কুল কলেজের সমস্ত সার্টিফিকেটগুলো ধুলো ঝেড়ে ভার করতে বলবেন। নিজের জীবনটা নিজের মতো করে গড়ে তুলুক সে ছুরি। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।